সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি CLTV 24 থেকে আমিনুল হক লিটন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আজকে চট্টগ্রামের যে জনপ্রিয় একজন রাজনীতিবিদ, এককালীন টুকুর ছাত্রনেতা, স্বৈরাচার বিরোধী আন্দোলনের একজন সৈনিক, জনাব সাইফুল আলম ভাই আজকে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং কি আজকে তার যে রাজনৈতিক জীবন, যে দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছেন, আরো অন্যান্য অঙ্গ সংগঠনে তিনি কাজ করেছেন এবং হাটহাজারী জেলা বিএনপির অঙ্গ সংগঠনে কাজ করেছেন। সেই রাজনৈতিক যে অগ্রযাত্রা, সেটার বিষয় নিয়ে ওনার কাছ থেকে জানবো। সাইফুল ভাই কেমন আছেন? আচ্ছা সাইফুল ভাই, যে দীর্ঘদিন আপনার রাজনৈতিক যে অভিজ্ঞতা, যে আজকে যে বিএনপি যে ক্ষমতায় আসলো, একসময় সাবেক প্রধানমন্ত্রী বলেছেন ইঙ্গিত করে যে তারেক রহমান তুই পারলে দেশে আই, এবং সে দেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই আপনার রাজনৈতিক অভিজ্ঞতা যে কি হলো একটু জানবো। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমে লাখো শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের কাছে। ঐতিহাসিক সংগ্রামের পর দীর্ঘ 17 বছর স্বৈর শাসকের আন্দোলনে কাছাকাছি দল যে কাজ করে গেছে, আমাকে যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর জনগণ 17 বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ব্যালটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে তুই পারলি দেশে আয়। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তার যে সেই সফলতা জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটিয়েছে প্রধানমন্ত্রী। সেই সাথে আমি সুদীর্ঘ ছাত্র জীবন, স্কুল জীবন থেকে রাজনীতি শুরু করেছি। শহীদ জিয়া যখন আমাদের কোয়েস হাই স্কুলের ঐতিহাসিকভাবে কোয়েস শেখ মোহাম্মদ ইউনিভার্সিটি কলেজের উদ্বোধন করেছিলেন, সেখানে আমি কোয়েস স্কুলের ছাত্র ছিলাম। তার উদ্বুদ্ধ অনুপ্রাণিত হয়ে আমি তখন ওই সময় ছাত্র থাকা অবস্থায়, সামনে সারিতে স্কুলের শিশু থাকা অবস্থায়, ক্লাস 8-এ পড়ি তখন, ওই অবস্থায় মঞ্চে উঠেছিলাম। সেই থেকে অনুপ্রাণিত হয়ে ছাত্র রাজনীতিতে জড়িত হই। 84 সালে শিকার ইউনিয়ন প্রতিষ্ঠা ছাত্রদলের সভাপতি, তারপর থানা, তারপর চট্টগ্রাম কোয়েস কলেজের ছাত্র রাজনীতি করেছিলাম, ছাত্র প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছিলাম, এরশাদ বিরোধী আন্দোলন করেছিলাম। এরপর আইন কলেজের ছাত্র সংসদ বিক্ষোভ হয়েছিলাম, থানা বিএনপির বিভিন্ন পদে ছিলাম। এবং সেই সাথে আমি ছাত্র জীবন শেষে রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সাথে ব্যবসায়িক ফোরামে ছিলাম, নজিনিয়ার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ছিলাম, চট্টগ্রাম এলপিদের ব্যবসায়ী সমিতির সহসভাপতি ছিলাম, সিনিয়র সহসভাপতি ছিলাম, সভাপতি ছিলাম, এবং বর্তমান চট্টগ্রাম মহানগর এলপিএর ব্যবসায়ী সমিতির সভাপতি এবং ঢাকা এলপিএর ব্যবসায়ী সমিতির সহসভাপতি হিসেবে আছি বর্তমানে। আমার আমার দৃষ্টিতে জাতীয়তাবাদী দল কখনো হারায়নি। আপনি যত কথাই বলুন, জাতীয় দল কোনোদিন হারাবে না, যত সংগ্রাম হোক, যত অত্যাচারিত হোক। এটার একটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃপা আছে। 17 বছর যে শেখ হাসিনা জাতীয় দলকে নির্দিষ্ট করে দিয়েছিল, বিলুপ্ত করতে চেয়েছিল, সে কিন্তু হারিয়ে যায়নি, নির্বাচন করেনি। তারপর মাঠে ডাক্তার হাতে জাতীয় দলের লোকজন ছিল। এবং আমি যদি রাজনীতিতে নাও থাকি, এই দলটি হারিয়ে যাবে, কারণ সেটার উদাহরণ জাতীয়বাদী দলের যিনি প্রবক্তা শহীদ জিয়া রহমান এমন ভাবে বিস্ফোরিত করেছেন, জনগণের মনের কুটে পৌঁছে গেছে, জনসমর্থন পুষ্ট একটা দল। সেই দল খালেদা জিয়ার যে কর্মকাণ্ড পরিচালিত হয়েছে, ওনার রাজনীতি বলিষ্ঠতার কারণে, ওনার প্রজ্ঞার কারণে, ঐতিহাসিক সংগ্রামের কারণে, আবশ্যিক নেতৃত্ব থেকে এই যে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে জীবন মৃত্যু শেষ করতে ছিলেন এবং মৃত্যুবরণ করেছেন, তার জনপ্রিয়তা বেড়েছে এবং তার ইতিহাসে এবং জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সেই প্রতিফলন ঘটিয়েছে বলে। আচ্ছা ভাইয়া, এই যে আপনারা তো প্রতিশ্রুতি দিয়েছেন যে 31 দফা যেটা রয়েছে
সেই 31 দফায় আপনাদেরকে কাজ করে যাবেন, কতটুকু আপনারা করবেন বলে আমি মনে হয়? খুবই আশাবাদী 31 দফা পালন করলে জনগণ 5 বছর পর ঠিক আবার 1996 সাল করে যদিও বা বিএনপি বিরোধী দলে গিয়েছিলেন এবং জনগণের মনোপুটায় হারিয়ে যায়নি। আমি মনে করি বিএনপি প্রতি সেই 31 দফা কর্মসূচি অটুটাকে আগামীতে সংখ্যাগরিষ্ঠের বেশি না পেলেও কম পাবে না এবং আবার ক্ষমতা আসবে যদি 31 দফা প্রতিপালন ঘটে। এই দল যদি লক্ষ্যচ্যুত হারাই ফেলে, যে আওয়ামী লীগের মতো লক্ষ্যচ্যুত যে আমি জনগণের মেন্ডন দেব না, তখন জনগণ আমার ভোট দেবে না। এটাই হলো বাস্তব গণতন্ত্রের সৌন্দর্য। এর মধ্যে কি আপনারা কি কতটুকু বাস্তবায়ন করতে পারবেন বলে মনে হয়? আমি ইতিমধ্যে দেখতেছি আমাদের তার যে 31 দফার মধ্যে কার্ড বিতরণের যেটা জনগণের ফ্যামিলি কার্ড, ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলা যখন ঐতিহাসিক এখন একটা ইরান যুদ্ধের পর্যায়ক্রমে যে ইরান যুদ্ধের কারণে এখন যেহেতু একটা এই মুহূর্তে তেল সংকট নাই, কিন্তু লিমিটেশন করার কারণে কিছুটা সংকট দেখা দিয়েছে। আর 2-3 মাস যদি আমরা যদি তেলকে যদি সুদৃশ্যভাবে এটা প্রোডাক্টটা যদি সিস্টেমের মধ্যে রাখা যায়, আমার মনে হয় এই তেলের দাম বাড়ার সাথে সাথে সবকিছু জনগণের দুয়ারে সবকিছু দাম বেড়ে যাবে। কিন্তু এখনো পর্যন্ত এই দেশ চালানোর স্বার্থে এবং বুতুলকে দিয়ে দেশ চালাচ্ছে যাতে তেলের দাম না। আচ্ছা ভাই, আপনার তো 8,000-এর বাসিন্দা, 8,000-এর অবস্থা কি অবস্থা? এখনো 8,000 তো মানুষ বহু আকাঙ্ক্ষা মীরহালালকে নিয়ে বহু আকাঙ্ক্ষা করেছেন। আমি নির্বাচন আগেও করেছি, উনি কাঠে কাঠে মানুষের জনগণের দুয়ারে গেছে। উনি এমপি হবেন, মন্ত্রী হবেন, জনগণের কল্যাণে মন্ত্রী হয়েছেন। আমি আশাবাদী উনি ইতিমধ্যে সুফল জনগণ পেতে শুরু করছে, কর্মকাণ্ড শুরু করছে। উনি বলছে যে আমার দলে কোনো রকমের অন্যায় আবদারকারীকে আমরা আমার দলে রাখবো না এবং প্রয়োজনে আমি সব ব্যবস্থা নেব, আইনি পদক্ষেপ নেব। আমি আশাবাদী। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম সাবেক ছাত্রনেতা, দীর্ঘ আন্দোলন সংগ্রামে তিনি একজন পরিচিত মুখ। তিনি বলছেন এ দেশের যে 31 দফা যে কর্মসূচি তারা হাতে নিয়েছেন, পর্যায়ক্রমে তারা এই 31 দফা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাবে এবং 31 দফা যেটা আছে সেটা বাস্তবায়ন করার জন্য তারা অঙ্গীকার করেছে। 31 দফা তারা বাস্তবায়ন করবে, সে আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সাইফুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার। ধন্যবাদ সিএল টিভিতে, সেই সাথে যারা আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের আমি পরিচিত একটা মঙ্গল কামনা করবো, যাতে সুস্থভাবে দেশ পরিচালনা করতে সবার এই ক্রাইসিস মোমেন্টে সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করি, আমি পাওয়ার জন্য নয়, দেওয়ার জন্য রাজনীতি পরিচ্ছন্ন রাজনীতি করার আমি সব সময় চেষ্টা করি। আমি সব সময় যেখানে রাজনীতি আমাকে ডাক দিয়েছেন আমি সেখানে হাজির। আমি কোনো পদের প্রতিবেদন আলোচনা করি না। আমি একজন কর্মী বান্ধব রাজনীতি করি। আমি সব রকম কর্মী থাকতে চাই, নেতা হতে চাই না, আমি কর্মী হিসেবে বেশি থাকতে চাই। সবার মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। ধন্যবাদ। বাংলা জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।